This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইমে দুপুর দুটো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ ফুল অ্যান্ড ফাইনালে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তনিষ্ঠা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বুড়ো হওয়ার 25 বছর আগে অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা। মালদার রতুয়ায় গ্রাহক সেবা কেন্দ্রের আড়ালে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ। মালদার রতুয়ার বাসিন্দা রোজিনা বিবি, বয়স 35। রোজিনা বিবির দাবি তার অ্যাকাউন্টে একাধিকবার বার্ধক্য ভাতার টাকা ঢুকেছে। এক একজনের অ্যাকাউন্টে মাসে অন্তত 27 থেকে 30 বার ঢুকেছে সরকারি ভাতা। তবে সেই টাকা যে ঢুকেছে তা কোনো কিছু বুঝে ওঠার আগে চালান হয়ে গেছে অন্যের অ্যাকাউন্টে। টাকা ঢোকার কয়েক ঘন্টার মধ্যেই সেই টাকা জালিয়াতের অ্যাকাউন্টে ট্রান্সফার। আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে। তার দোকান কোথায়? তার দোকান হলো মাগুরাতে। আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলেন? আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলাম, তো আমার ফিঙ্গারও লেছিল। ডকুমেন্টও নাই? না। মানে ডকুমেন্টের কাগজপত্র নাই আপনার? না। ফিঙ্গার নিয়েছিল? খালি ফিঙ্গার শুধু নিয়েছে। আচ্ছা, তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকালছি, আমি টাকা উঠে নিয়েছি। আপনি কি বয়স্ক ভাতা পাবেন এখন? না স্যার, আমি পাবো না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? 40। আচ্ছা, তারপর সেই টাকা কি করলো? সেই টাকা ও ফোনপে থেকে ট্রান্সফার করে নিল। কত টাকা ট্রান্সফার করেছে? 40,000। আমি বিডিওর কাছে পুরো করেছি, অভিযোগ করেছি। শুনলেন আপনারা, টাকা ট্রান্সফারের কথা তিনি বলছেন। আসলে দুর্নীতি ট্রান্সফার হচ্ছে বিভিন্ন সাইফনিং প্রসেসে। পুরুষের অ্যাকাউন্টে বিধবা ভাতা ফেলে গায়েব। ভাবুন একবার, মালদার রতুয়ায় বড় সড়ো কেলেঙ্কারির পর্দাফাঁস করেছে টিভি9 বাংলা। আমরা খবর দেখানোর পরই তারপর গোটা বিষয়টা সামনে আসে। আব্দুল বাড়ি, যার বয়স 60, আধার কার্ড সংশোধনের নামে জালিয়াতি করে তার অ্যাকাউন্টে প্রায় 1,11,000 টাকা অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আর ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত গ্রাহক সেবা কেন্দ্রের এজেন্ট, যার নাম জাকির শরীফ। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল, ঠিক করতে গেছিলাম। ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয়। যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে, হ্যালো কাকা কোথায়? মোবাইলটা নিল আমাকে। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার? বলছে যে তোমার ইয়াতে অনলাইনে আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো। তারপরে মোবাইলটা নিল, ও কী করলো, করার পরে আমাকে দিয়ে দিল। একবার তুলেছে 32,000, একবার তুলেছে 38,000, একবার তুলেছে 41,000। টোটাল আমি হিসাব করে দেখছি মানে 1,11,000 টাকা। মালদার রতুয়ার দিকে নজর রাখা যাক, সেখানেও লাখ লাখ টাকার কেলেঙ্কারির হদিশ। 60 বছর বয়সের আগে অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা, পুরুষের অ্যাকাউন্টে বিধবা ভাতা। তদন্ত শুরু করলো জেলা প্রশাসন। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভতোষের সঙ্গে সরাসরি। শুভতোষ, এটা ঠিক কি হচ্ছে? মানে যে অ্যাকাউন্টে যে টাকা যাওয়ার কথা সেই অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এত টাকার হেরফের হচ্ছে কিভাবে? দেখো, গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসপিগুলো যে সেখানে এই মাগুরাতে, রতুয়ার মাগুরাতে, সেখানে সেই এই জালিয়াতি টাকা চালাতো এবং নাম হচ্ছে জাকির শরীফ। এবং এখানে এসে সে যারা অ্যাকাউন্ট খুলতে আসতো বা আধার কার্ড সংশোধনের জন্য যেত, তাদের সমস্ত ডকুমেন্ট সে নিয়ে নিত এবং ডকুমেন্টগুলো নিয়ে সে নিজে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করতো। যে অ্যাকাউন্টের সম্পর্কে কিন্তু কোনো ধারণাই নয়, তারা কিন্তু জানতো না, তারা জানতো না, গ্রামের মানুষ জানতো না। কিন্তু এরকমভাবে এই মাগুরা গ্রামের প্রায় শতাধিক পরিবার তার জালিয়াতির শিকার হয়েছে, তাদের নামের অ্যাকাউন্ট হয়েছে এবং সেই অ্যাকাউন্টে আশ্চর্যজনকভাবে বিভিন্ন ভাতা, বিশেষ করে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা জমা পড়েছে। এবং 1 মাস 2 মাস নয়, 40-50 মাস ধরে এইভাবে জমা পড়েছে। এবং সেই টাকা জমা পড়ার সাথে সাথেই আবার গায়েব হয়ে গেছে, সেই টাকা তুলে নিয়েছে সেই জাকির শরীফ। ফলে যেটা বোঝা যাচ্ছে যে সে তো জালিয়াতিটা কাজটা করেইছে, কিন্তু ভাতা যখন বোঝা যাচ্ছে। শুভতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো একটু প্লিজ। এখন তো আজকে খুলেনি দোকান, কালকে খুলছে, পালিয়ে গেছে। হ্যাঁ, এখন পালিয়ে গেছে। আর কালকে খুলেছিল, মাঝে মধ্যে খুলছে, বডিগার্ড নিয়ে খুলছে।
না, আমরা প্রশাসনের জন্য আমরা নিয়ে আসি। আমার বয়স 67-68 বছর বয়স। আমার আজও বৃদ্ধ ভাতার হয়নি, না বার্ধক্য ভাতা পাই না, আর হয় না। দরখাস্ত দিচ্ছি, হচ্ছে না। 36 বছর, 38 বছর, 35 বছর বয়সের ওদের করে দিচ্ছে, কিন্তু আমার হয়নি। ওর কাছে কেউ মানে আধার কার্ড ঠিক করতে যাচ্ছে, কেউ অ্যাকাউন্ট বইটার করতে দেখাতে যাচ্ছে, ওইভাবে করে নিয়ে তখন ও নাম্বার নিয়ে ও জালাতি করছে। এর পেছনে কেউ আছে স্যার, মনে করি কোনো নেতা মাথা কোনো কিছু ওদের গ্রুপ আছে, না হলে ও একাই আর ক্ষমতা হবে না। সরকারি লোক যদি না ওদের হাতে থাকে তো কি করে টাকাটা ও করবে? জাকির এখানে অনলাইনে কাজ করে, বুঝতে পারলেন কি না? কাউরি ধরলে এনে আধার কার্ড কোনো নাম টাম কারেকশন করার জন্য, মানে ভুল টুল করার জন্য সংশোধন করে। আর যারা মূর্খ আছে তাদের তো জানে না কিছু, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওটিপি নিয়ে কিন্তু ফেক অ্যাকাউন্ট করে নেয়। ফেক অ্যাকাউন্ট করলে কার বৃদ্ধ ভাতার, লক্ষ্মী ভাণ্ডার, আবিজাবি কোনো কিছু, মানে বড় নেতা থেকে বড় ওপর মহল পর্যন্ত ওই এগুলো কানেকশন করে। আর গোপনীয় টিপস সই দিয়ে মানে টাকা উঠিয়ে নেয়। প্রচুর লোকে ম্যাক্সিমাম ধরলে 100+ হয় লোকের টাকাগুলো ওপর মহলতে ঢুকাচ্ছে টাকা, আর নিজেরা খাচ্ছে। জাকির সাথে আরও লোক আছে, নেতারাও আছে, বড় মহলে পর্যন্ত আছে, অফিসার আছে, মোটামুটি চেন ভালোই চেন আছে মনে হচ্ছে। স্কুল গিয়েছে, প্রাইমারি স্কুলে তাদের স্কলারশিপ না এগুলো 1200 করে টাকা দেয়, ও টাকাটা গিয়েছে। তো হেড স্যার বলছে যে আপনাদের ফোনপে তারা দেখান, মানে ফোনপে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, তাই সেই টাকা ফোনপে ঢুকে গেছে। ফোনপে থেকে জাকির শরীফ কী করেছে, 40,000 একবার মেরেছে, তো ফেল্ড পড়ে গেছে। তখন 5,000 করে 8 বারে টাকা দিয়েছে, দিয়ে সেই টাকা জাকির শরীফের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তারপর তখন জানাজানি হচ্ছে, তো জাকির শরীফ এসে বলছে যে আমি আমার টাকা ঢুকিয়েছি, আমার টাকা আমি নিয়েছি। আমার বড় আম্মা বলছে যে আপনি যে টাকাটা ঢুকেছেন তো আমাকে বলবেন না। আমার বড় আম্মাকে না জানিয়ে অ্যাকাউন্ট খুলে নিজেই অ্যাকাউন্ট খুলে জালিয়াতিভাবে টাকা 40,000 নিয়ে নিয়েছে, কিন্তু টাকা আমার বড় আম্মারও না। টাকা কিসে ঢুকেছে? ওল্ড এজ পেনশনে, বয়স হয়নি। সুব্রতোষের সঙ্গে আরো একবার কথা বলবো। সুব্রতোষ, গতকাল রাত 10টা 25-এ এই খবর ব্রেক করি আমরা TV9 বাংলা, এবং তারপর থেকে প্রশাসনের ভূমিকা কি নজরে এলো? দেখো, প্রশাসন ইতিমধ্যে ব্লকে মানে বিডিওর কাছে, ব্লক স্তরে ব্লক প্রশাসনের কাছে তারা তো অভিযোগ জানিয়েইছে, এবং এছাড়াও কিন্তু এসডিওর কাছেও বিষয়টা জানানো হয়েছে। পাশাপাশি এই খবর দেখানোর পরেই জেলা শাসক কিন্তু নড়ে চড়ে বসেছেন, এবং শুধু তাই নয়, তিনি সরাসরিভাবে নির্দেশ দিয়েছেন যে এই গ্রাহক পরিষেবা কেন্দ্র যে চালাচ্ছে, মানে সিএসপি যে চালাচ্ছে, সেই তার বিরুদ্ধে, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, কি করে এই সমস্ত মানে বিধবা ভাতা কি করে কোনো পুরুষের অ্যাকাউন্টে, কি করে কোনো 35 বছরের বা 36 বছরের মহিলার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকে যাচ্ছে, এই সার্বিক বিষয়টা কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। আমাদের খবর দেখার পরেই কিন্তু এই নির্দেশ, একটু আগেও তার সাথে কথা হয়েছে, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে কোনো রকম রেয়াত করা হবে না। তবে তোমাকে বলছি এই যে এখনো পর্যন্ত কিন্তু এই গ্রামে এমন অনেক বহু আছে, এই যেমন আমার পাশে দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু ভাতা পাচ্ছেন না, অথচ কি অবস্থা আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না? আমি পাচ্ছি না। কত বয়স আপনার? আমার 80-90 বছর বয়স। মানে যাই হোক, 80 ওপরে আপনার বয়স, কিন্তু আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। তো ভাতা আপনার কি মানে লোপাট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে? অন্য চুরি হয়ে যাচ্ছে, কেউ উঠে নিচ্ছে, কেউ চলে যাচ্ছে, কিছু পাচ্ছি না কিছু, মানে অন্য কেউ পেয়ে যাচ্ছে। আর 35-36 বছর বয়সের বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছে, মানে 35 বছর বয়সের লোক বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছে, বড় পেয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। বুঝতে পারছো যে এই একই গ্রামে এই রতুয়া বা মগুরা, সমস্যাটা ঠিক কোন জায়গায় বোঝা যাচ্ছে? সুব্রতোষ, ধন্যবাদ। জালিয়াতি তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে, বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা। রতুয়া 2 বিডিওকে বারংবার এর বিষয়ে কমপ্লেন করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেন, এবং যারা এই দুর্নীতি করেছে তারা এখনো অধরা। তো এই প্রশাসনের মদত ছাড়া এটা করা সম্ভব নয়। প্রতিটা ক্ষেত্রে এই তৃণমূল সরকারের যারা আধিকারিক আছেন তারা চোর।
এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি মামলায় ফের সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য। দাগিদের থেকে টাকা ফেরত নিয়ে প্রশ্ন, টাকা ফেরতের প্রক্রিয়া কত দূর এগিয়েছে? বিচারপতি প্রশ্ন করলেন, টাকা ফেরতের প্রক্রিয়া শুরুই হয়নি জানিয়েছে রাজ্য। রাজ্যের আইনজীবীর উপরে ক্ষুব্ধ শীর্ষ আদালত। কখন কিভাবে টাকা ফেরত শুরু হয়েছে রাজ্যকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, এই যে টাকা ফেরতের প্রক্রিয়াটাই এখনো পর্যন্ত শুরু হয়নি, এই গদাই লস্করি চাল, এই 36 মাসে বছরের কারণ কি জানা গেল এখনো পর্যন্ত? কলকাতা হাইকোর্টের একেবারে সরাসরি জাজমেন্ট ছিল যে যারা দাগি, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে কিন্তু তাদের বেতন সুদ সমেত ফেরাতে হবে, এবং সেই জাজমেন্টকে আপহোল্ড করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও কিন্তু ডিএমদের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়া শুরু হয়নি। আজকে সুপ্রিম কোর্টে তাই ভৎসনার মুখে পড়ে রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে কেন এই প্রক্রিয়া শুরু হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা জানাতে হবে। পাশাপাশি এসএসসি পরীক্ষা যে নতুন পরীক্ষা হলো, আবার আগামী রবিবার রয়েছে, সেই পরীক্ষাগুলোয় দাগিরা কি করে বসছে সেক্ষেত্রেও কিন্তু রাজ্য ভৎসনার মুখে পড়েছে, এবং রাজ্যের কাছ থেকে সে বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। অর্থাৎ হাইকোর্টের যে জাজমেন্ট ছিল, যা সুপ্রিম কোর্ট আপহোল্ড করেছিল যে দাগিদের টাকা ফেরাতে হবে, সেক্ষেত্রে রাজ্যের পরিমর্শি কেন, এই বিষয়ে তুমি যেটা জানতে চাইছো, রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টেও পরিষ্কারভাবে কিছু জানানো যায়নি, লিখিতভাবে রাজ্য এটা কিন্তু সুপ্রিম কোর্টে জানাবে। বেশ বেশ, ধন্যবাদ সুমন। আমি আরো একবার দর্শকদের জানাবো, এসএসসি মামলায় আবারও সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। তার কারণ দাগিদের থেকে টাকা ফেরতের যে বিষয়টা, টাকা ফেরতের প্রক্রিয়া কতদূর এগিয়েছে এই প্রশ্ন বিচারপতি করেন, কিন্তু টাকা ফেরতের প্রক্রিয়া শুরুই হয়নি বলে জানিয়েছে রাজ্য। রাজ্যের আইনজীবীর উত্তরে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ শীর্ষ আদালত। কখন কিভাবে টাকা ফেরত শুরু রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দাগিদের নতুন পরীক্ষায় বসা নিয়েও প্রশ্নের মুখে এসএসসি। বেশ কিছু অযোগ্য প্রার্থীর পরীক্ষায় বসার অভিযোগ এক্ষেত্রে উঠছে, সেই বিষয়টা আরও একবার সামনে এসেছে। পরীক্ষায় দাগিদের বসার অভিযোগে রাজ্যের ব্যাখ্যা তলব করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে টাকা ফেরত, দাগিদের থেকে যে টাকা ফেরতের যে বিষয়টা, সেই টাকা ফেরতের প্রক্রিয়াটা কতদূর শুরু হয়েছে, আদৌ শুরু হয়েছে কিনা এ প্রশ্ন বিচারপতির তরফ থেকে করা হয় রাজ্যকে। কিন্তু রাজ্যের তরফ থেকে যেটা জানানো হয়, যেটাতে বিচারপতি ক্ষুব্ধ, রাজ্যের তরফ থেকে জানানো হয় যে টাকা ফেরতের যে প্রক্রিয়া সেটা শুরুই হয়নি, কিন্তু নতুন করে যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা যারা বসেছেন সেই বিষয়টা নিয়েও একটা ধোঁয়াশার বাতাবরণ এক্ষেত্রে রয়েছে। তার কারণ বেশ কিছু দাগি তারা পরীক্ষায় বসেছেন বলে অভিযোগ উঠেছে, সেই বিষয়টা স্বচ্ছতার সঙ্গে কতটা দেখার, কি কি প্রসেস, আদৌ সেক্ষেত্রে রাজ্য সরকারের একাগ্রতা কতটা দেখতে পাওয়া গিয়েছে, ইচ্ছে কতটা দেখতে পাওয়া গিয়েছে, সে প্রশ্নও করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, কিন্তু রাজ্যের তরফ থেকে খুব একটা সদুত্তর মেলেনি। আর এই মুহূর্তে আরো যে বড় খবর দিয়ে আপনাদেরকে, 3 মাসের মধ্যে সিবিআই কে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিআই কে তদন্ত শেষে ডেডলাইন বেঁধে দিল সর্বোচ্চ আদালত। ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, তনিষ্ঠা, এর আগেও বারবার নিয়োগ দুর্নীতি, সেটা পুরো নিয়োগ দুর্নীতি হোক বা এসএসসি হোক, বারবার সিবিআইকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে তদন্ত কবে শেষ হবে। এদিন অয়নশীলের জামিন মামলা ছিল শীর্ষ আদালতে, সুপ্রিম কোর্ট সেখানে অয়নশীলের জামিন মামলা খারিজ করে দিয়েছে, এবং সেখানে জানতে চাওয়া হয়েছে সিবিআই এর কাছ থেকে যে কতদিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে পারবে। শীর্ষ আদালতের এই প্রশ্নের অন্যতম কারণ হলো অয়নশীলের আইনজীবী দাবি করেন 17টি পুরসভা নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল, সেখানে মাত্র 4টি পুরসভার দুর্নীতি শেষ করতে পেরেছে সিবিআই। এই ধরনের শ্লথ গতিতে, এতটা ঢিলেমি তালে যদি চলে সিবিআই, তাহলে কবে জামিন পাবেন অয়নশীল? এই প্রশ্নের পরপরই সিবিআই এর কাছ থেকে জানতে চাওয়া হয় শীর্ষ আদালতের কাছ থেকে, শীর্ষ আদালতের পক্ষ থেকে, যে কবে তারা এই তদন্ত শেষ করতে পারবে। সিবিআই জানায় যে তারা দ্রুত গতিতে তদন্তের কাজ শুরু করেছে, এবং ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তাদের হাতে এসেছে। পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণ দেওয়া হয় অয়নশীলের আইনজীবীর পক্ষ থেকে, যে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে পারেন, তাহলে অয়নশীল কেন থাকবেন। এর পরপরই শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী 3 মাসের মধ্যে পুরসভার যে যাবতীয় দুর্নীতি, সেটা তদন্তের কাজ শেষ করতে হবে সিবিআইকে। তবে এদিন তারা অয়নশীলের জামিন গ্রাহ্য করেননি। আগামী 3 মাস অয়নশীল জামিনের কোনো আবেদন করতে পারবেন না শীর্ষ আদালতে। তন্নিষ্ঠা, বেশ, সঙ্গে থাকো শ্রাবন্তী। আর এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। তন্ময়, 3 মাসের মধ্যে সিবিআই কে পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আমরা এর আগেও দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, এবার আরো একবার পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ডেডলাইন বেঁধে দেওয়া হলো। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তাৎপর্যপূর্ণ আর কি বলা যাবে, কারণ এই রাজ্যে পরপর যে দুর্নীতিগুলো, একেবারে স্কুলের চাকরি চুরির পর বড়সড় বলা চলে, এই যে বিষয়টা রাজ্যে ঘটে গেছিল পুরসভাগুলোতে আকছার দুর্নীতি। কিরকম দুর্নীতি?
3-4টে উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে, যেটা নিয়ে আজকে আবারও বলা চলে জল ঘোলা শুরু হলো। কামারহাটি পুরসভা 303 জনকে নিয়োগ করেছিল, চাকরি দিয়েছিল যাদের কোনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিভাবে চাকরি পেলেন তারা? সরকারি চাকরি, পরীক্ষা দিয়েছিলেন, ওএমআর শিট ছিল, সেই ওএমআর শিট কারা তৈরি করেছিল, কোন সংস্থা পরীক্ষা নিয়েছিল, কারা খাতা দেখেছিলেন, কখন ইন্টারভিউ হয়েছিল, কারা ইন্টারভিউ নিয়েছিলেন, কোনো তথ্য কোথাও নেই। ঠিক একইভাবে টিটাগড় পুরসভা 221 জনের নিয়োগ হয়েছিল, যেটা সিবিআইয়ের কাছে এসছে, যেটা নিয়ে অভিযোগ উঠেছিল। এখানেই শেষ নয়, দক্ষিণ দমদম পুরসভা মোট 329 জন বেআইনিভাবে নিয়োগ হয়েছিল। শুধু এই 329 জনের মধ্যে 29 জন একদিনে, অর্থাৎ সকালে নোটিফিকেশন হয়েছে, বিকেলের মধ্যে তারা চাকরিতে জয়েন করে গেছেন। পৃথিবীর কোথাও হয় না এইভাবে, কারণ নোটিফিকেশন হবে, বিজ্ঞাপন হবে, তারপর তারা অ্যাপ্লাই করবেন, তারপর তারা পরীক্ষায় বসবেন বা ওয়াক ইন ইন্টারভিউ বা যাই হোক না কেন, সেটা হওয়ার পরে তাদের নিয়োগপত্র দেওয়া হবে, তারপর তারা এসে নিয়োগ নেবেন এবং জয়েন করবেন। সেটা একদিনে হয়েছিল। এমন আশ্চর্য ঘটনা এ রাজ্যে হয়েছে। অর্থাৎ চুরিটা কোন মাত্রায় হয়েছে, পুরসভার চাকরি চুরি, যেটা নিয়ে অয়নশীলকে এখনো পর্যন্ত জেলের ভেতর থাকতে হয়েছে। এই উদাহরণগুলো পরপর রয়েছে। টাকি পুরসভা, কাঁচরাপাড়া, বাদুরিয়া, হালিশহর, দমদম, কৃষ্ণনগর, উত্তর দমদম, পরপর এই পুরসভাগুলোতে চাকরি চুরি হয়েছে দেদার। অয়নশীলের মাধ্যমে তারাই প্রশ্নপত্র তৈরি করতেন, জেনারেল নলেজের বই কিনে এনে বাজার থেকে, তারাই খাতা দেখতেন, তারাই চাকরি দিতেন, বিনিময়ে টাকা দিতেন। এখনো পর্যন্ত কোর্টের কাছে যে নথি জমা পড়েছে, 300 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে শুধু এই পুরসভার চাকরি চুরিতে। সেই চাকরি চুরির টাকা কিছুটা উদ্ধার হয়েছে, 10 থেকে 12 কোটি টাকা। ফলে আদালতের প্রশ্ন আছে, বাকি টাকা কোথায় গেল যার নথি রয়েছে? সব মিলিয়ে বলা চলে এটা একটা বড়সড় এই রাজ্যের র্যাকেট। শিক্ষকদের চাকরি চুরির পর এই রাজ্যের একাধিক পুরসভা, 64টি পুরসভা টার্গেট, তার মধ্যে 17টি নিয়ে তদন্ত শুরু হয়েছিল। একটি তদন্ত শেষ হয়েছে, বাকিগুলো এখনো পর্যন্ত গয়ঙ্গচ্ছভাবে চলছে। ফলে এত বড় একটা চাকরি চুরির র্যাকেট যেগুলো পুরসভাকে কেন্দ্র করে, সেটা নিয়েই একদমই যেই পুরসভাগুলোর নাম উঠছে বারবার, টিটাগড়, সেগুলোর অন্যতম 221 জনের চাকরি। আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে অনন্তর কাছে যাবো। অনন্ত, এখনো পর্যন্ত ডেডলাইন তো শীর্ষ আদালতের তরফ থেকে আসলো, কিন্তু ডেড এন্ড কি হবে? টিটাগড় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আর কি তাদের তরফ থেকে আপডেট আছে এখনো পর্যন্ত এই ঘোষণার পর, এই নির্দেশের পর? একদমই, দেখো এই টিটাগড় পৌরসভায় 221 জনের চাকরি নিয়ে যে বিতর্ক উঠেছিল, যে অভিযোগ জমা পড়েছিল, সিবিআই তদন্ত শুরু করেছিল। শুধু টিটাগড় এই পৌরসভা নয়, টিটাগড় পৌরসভা, কামারহাটি পৌরসভা, বরানগর পৌরসভা, হালিশহর পৌরসভা, কাঁচরাপাড়া পৌরসভা, এই সমস্ত পৌরসভায় চাকরি দুর্নীতির অভিযোগ ওঠায়। এই সব পৌরসভায় টিটাগড় পৌরসভার চেয়ারম্যান যিনি হেড ক্লার্ক আছে, তাকে সিবিআই বারংবার ডেকেছে, কিন্তু বেশ দীর্ঘ কয়েক মাস কেটে গেছে যে তাদের আর ডাকছেন না, তাদের আর সিবিআইতে যেন ধামাচাপা পড়ে গেছে, এমন একটা ব্যাপার। কামারহাটি পৌরসভার চেয়ারম্যান, তার যে হেড ক্লার্ক, তাকে ডেডলাইন পাওয়ার পর কিছু মুভমেন্ট, ডেডলাইন পাওয়ার পর বা এই খবর আসার পর এখনো পর্যন্ত কিছু মুভমেন্ট, মানে বলতে চাইছি নড়ে চড়ে বসেছে বা কিছু পদক্ষেপ? দেখো, পৌরসভায় আমরা এইমাত্র যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং পৌরসভার সূত্রে যেটা জানতে পারছি, তাদের যে ফাইল, সেই ফাইল কিন্তু আবার নাড়াচাড়া শুরু হয়েছে। যখন থেকেই এই সংবাদ তারা পেয়েছে, সেই মুহূর্ত থেকেই টিটাগড়, কামারহাটি, বরানগর, হালিশহর, কাঁচরাপাড়া, এই সমস্ত পৌরসভার ফাইল তারা নাড়াচাড়া শুরু করেছে। তারাও প্রস্তুতি নিচ্ছে, এবার হয়তো আবার সিবিআই তাদের ডাকাডাকি শুরু করবে। এখন সিবিআই কবে এদের ডাকাডাকি শুরু করবে, সেই দিকেই তারা অপেক্ষা করছেন। এবং তবে এই বিষয়ে তারা কেউই মুখ খুলতে নারাজ ক্যামেরার সামনে, যেহেতু জুডিশিয়াল ম্যাটার, সিবিআইয়ের ব্যাপার, এই জন্য কেউই ক্যামেরার সামনে। ডেফিনেটলি পরবর্তীকালে তাদের কাছ থেকে সেই বিষয়ে আপডেট জানতে পারা যাবে, তার কারণ অগত্যা তো ডেডলাইন এসেছে শীর্ষ আদালতের তরফ থেকে। ফলে এই দুর্নীতির ডেড এন্ডে তদন্তকারীরা পৌঁছতে পারলেন কিনা বা কতটা পৌঁছলেন, সে বিষয়ে অবশ্যই নজর থাকবে। আমার সহকর্মী মনোতোষ রয়েছেন এই মুহূর্তে বর্ধমান থেকে। মনোতোষ, এখনো পর্যন্ত এই নির্দেশ আসার পর কোন কোন ক্ষেত্রে কতটা নড়ে চড়ে বসা বা একটু সজাগ হওয়া বা পরবর্তী পদক্ষেপের আভাস পাওয়া যাচ্ছে, জানা যাচ্ছে? দেখো, বর্ধমান পুরসভায় যে নিয়োগ দুর্নীতির অভিযোগ, সেই নিয়োগ দুর্নীতির অভিযোগ কিন্তু যেটা জানা যাচ্ছিল যে বর্ধমান পুরসভায় 17 জন নিয়োগ হয়েছিল এবং তাদের বিরুদ্ধে অনিয়মভাবে নিয়োগ হয়েছিল, এমনটা অভিযোগ উঠেছিল। এবং এই পুরসভার তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, তার ভাইপো, এবং বর্তমান যিনি চেয়ারম্যান, তার ভাইপো, এবং স্থানীয় যে বিধায়ক ঘনিষ্ঠ একজন। এবং এই পৌরসভার বেশ কয়েকটি, এই যে 17টি নিয়োগ হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি চাকরি প্রায় 10 থেকে 16 লক্ষ টাকার পরিবর্তে এখানে কিন্তু এই পুরসভা
পুরসভায় চাকরি পাওয়া গেছে এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল। এবং যেটা জানা যাচ্ছিল সেই সময় যে পরীক্ষা হয়েছিল, যে নিয়োগের পরীক্ষা, সেই নিয়োগের পরীক্ষা একটি স্কুলের হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি সেই প্রশ্নপত্র সেট করেছিলেন এবং উত্তরপত্র তিনি সেই উত্তরপত্র কিন্তু বর্ধমান পুরসভার পক্ষ থেকে সেই প্রধান শিক্ষককে দেখতে দেওয়া হয়, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ ছিল। এবং এই যে অভিযোগগুলো উঠেছিল তারপরে কিন্তু বর্ধমান পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে রাজ্য সরকারের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল এবং গোটা বিষয়টি তারা রাজ্য সরকারকে জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত আজকের যে বিষয়টি, সেই বিষয়টি সামনে আসার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত বর্ধমান পুরসভার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঠিকই, কিন্তু এই সুপ্রিম নির্দেশের পর ক্রিয়া তো সেক্ষেত্রে কার্যকর হবেই। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে দিল্লিতে অপারেশন সেলের অভিযান, আটক 4 অবৈধ বাংলাদেশি পরিযায়ী। দিল্লির দক্ষিণ পশ্চিম জেলা থেকে এদের আটক করা হয়েছে। এদের প্রত্যেককেই বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি বাংলাদেশে পালানোর সময় গ্রামবাসীদের হাতে পাকড়াও এক তরুণী। জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি সীমান্তের লালবাজার পাড়া এলাকার ঘটনা এটি। গতকাল রাতে তরুণীকে এলাকায় ঘুরতে দেখেন স্থানীয়রা। তরুণী জানিয়েছেন তাঁর দিদা ঢাকায় থাকেন, দিদাকে দেখতে বাবা মায়ের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন তিনি। তরুণী আরও জানিয়েছেন যে বাংলাদেশ যাওয়ার জন্য মোট 12 জন এনজেপিতে আসেন। দালালদের মোটরবাইকে চেপে যাওয়ার সময় রাস্তা হারিয়ে তারা গ্রামে চলে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আলিগড় থেকে যাচ্ছি আমরা। আলিগড় কে নিয়ে আসছে তোমাকে? আমার মা বাবা। কয়জন টোটাল? 10-12 জন। 10-12 জন। কোথায় ওরা? কোথায় ওরা? এখানে একটা লোক কোথায় বানিয়ে পাঠাইছে। হ্যাঁ, কোথায় পাঠাইছে? এই জানি। কোনো ভয় নাই, নিশ্চিন্তে বলো। আমি জানি না। ঠিক আছে। আমার মা বাবা, আমার মা, আমি একটা ছোট ভাই। আমার মা, আমি একটা বাইকে বসলাম আর আমার ভাইকে একটা বাইকে বসাইলে এখানে আনলো। একটু পিছে আমার মা আর আমার ভাইকে একটা বাইকে দিয়ে পাঠালো, বলে কি তুমি আগে যাও, আমি মেয়র রোডে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের যে অবস্থান মঞ্চ, সেখানে শুভেন্দু অধিকারী আদালতে রাজ্য সরকার আদালতের নির্দেশ না মেনে কেন ধর্ণা মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমি একটু ডিটেল জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, তীর্থঙ্কর ঘোষ ঠিক কি প্রশ্ন তুলেছেন এক্ষেত্রে? আইনি কোন দিকটা তিনি এক্ষেত্রে উল্লেখ করলেন? দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই অনুমতি দিলেও, অর্থাৎ 11 তারিখে প্রাক্তন সেনাবাহিনীরা যে ধর্ণা কর্মসূচি করতে পারবেন তার অনুমতি দিলেও সেখানে তিনি বলেছিলেন কোনো অফিস বেয়ারার অর্থাৎ কোনো বিজেপি পদাধিকার ব্যক্তি সেই ধর্ণায় যেতে পারবেন না। কিন্তু দেখা যায় ছবিতে শুভেন্দু অধিকারী একেবারে শেষ মুহূর্তে সেখানে পৌঁছে গেছেন। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে যখন আদালত এই নির্দেশ দিচ্ছে তখন একজন বিজেপির প্রধান সেনাপতি হয়ে তিনি সেখানে কিভাবে উপস্থিত থাকতে পারেন। এরপরেই আদালত বিষয়টিকে নিয়ে সতর্ক করেছেন শুভেন্দু অধিকারীকে। ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা হবে, স্পষ্ট জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ধন্যবাদ শ্রাবন্তী। বিধানসভা ভোটে আসানসোলে কড়া নজর অভিষেকের। আসানসোলে তৃণমূল নেতাদের টার্গেট দিলেন অভিষেক। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিধানসভা ভোটে আসানসোলে কড়া নজর অভিষেকের। আসানসোলে তৃণমূল নেতাদের টার্গেট দিলেন অভিষেক। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভা ভোটে আসানসোলে কড়া নজর দিয়েছেন এবং টার্গেট বেঁধে দিয়েছেন। কি টার্গেট বেঁধে দিলেন তিনি? পশ্চিম বর্ধমান সাংগঠনিক জেলা, যেখানে আসানসোল লোকসভা কেন্দ্র গোটাটা পড়ে, তাতে 9টি বিধানসভা রয়েছে। এই 9টি বিধানসভা কেন্দ্রের 9টিতেই জিততে হবে। 2026-এর আগে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এমনই টার্গেট কিন্তু তন্নিষ্ঠা তিনি বেঁধে দিয়েছিলেন সুকান্ত মজুমদারের যে বালুরঘাট যে লোকসভা কেন্দ্র, সেইখানে কিন্তু তিনি 6-6-এর টার্গেট বেঁধে দিয়েছিলেন। এবার আসানসোলকে 9-9 এই টার্গেট বেঁধেছেন। যেমনটা তুমি জানো যে এর আগে অনেক সময় আলোচনায় উঠে এসেছে যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে সেখানে বিজেপি বহু জায়গায় ভালো ফলাফল করছে, তাদের সংগঠন বা সেখানে মজবুত রয়েছে। এক সময় তাদের সাংসদও ছিল বাবুল সুপ্রিয়। পরবর্তীকালে সেই জায়গাটা অবশ্যই পুনরুদ্ধার হয়, কিন্তু 26-এর নির্বাচনের আগে বাঙালি অবাঙালি মিলিয়ে যে আসানসোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাতে ইতিমধ্যেই কিন্তু সংগঠনের শীর্ষ নেতাদের দেখে 9টির মধ্যে 9টি জিততে হবে এই টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে খুবই চড়া সুরের এই বার্তা, এবং এই বার্তার পর
তৃণমূল কংগ্রেসের সেখানকার নেতৃত্ব তারা ঝাঁপিয়ে পড়ার কথা বলছেন। সেই কথাটাও কিন্তু আজকের বৈঠকে উঠে এসেছেন। অর্থাৎ বিজেপিকে রুখতে বা বিরোধীদের রুখতে যেখানে তাদের বিভিন্ন জায়গায় তাদের মাটি আছে, সেখানে কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়ে একেবারে 100% লড়াইয়ের ডাক দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। কে মাথায় রেখে সবুজ সেনার সেনাপতি 2026-এ লড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন। আমরা মাঠে নামছি, নেমে গেছি, লড়ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 9 চাই, এবং আমরাও আত্মবিশ্বাসী 9 দেবো। এসআইআর নিয়ে আমরা মাঠে নেমেছি, এসআইআর আমরা করতে দেবো না। আমরা মাঠে নেমে প্রতিটি বাঙালি লড়াই করব। এটা বাঙালির ইজ্জত। আমরা এক হয়ে লড়ব এবং 9 জয় ছিনিয়ে আনবো। বিজেপি নেতা জিতেন্দ্রনাথ তিওয়ারি, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। আসানসোলের 9টি আসনই চাই, স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? না, অনেক দেরি হয়ে গেছে। ওনাদেরকে তো আজকে নির্দেশ দিলেন, আর আমাদের দল 2000 বিধানসভা নির্বাচনে যে পোস্ট পোল ভায়োলেন্স, তারপর থেকে এই নির্দেশ দিয়ে রেখেছে। আমাদের টিম অনেক আগে মাঠে নেমে গেছে। আমাদের সমস্ত বুথ অবধি আমাদের যা কর্মসূচি সেটা আমরা নিয়ে চলে গেছি। আমাদের বুথ কমিটি হয়ে গেছে। আমরা নির্বাচনে ফেস করার জন্য রেডি। ওনারা আজকে নির্দেশ পেলেন, এখন মাঠে নামবেন। এখন ওনাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করে যতদিন মাঠে নামবে তত তার অনেক আগে আমরা জিতে যাব। বেশ, অনেক ধন্যবাদ। দুই গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন দলের জেরে শিরোনামে থাকা কৃষ্ণনগরকে নিয়ে আজ কি বার্তা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন দলেরই একাধিক নেতা। হুইপ অগ্রাহ্য করে সম্প্রতি কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনে দলেরই একাংশ। কৃষ্ণনগর নেতৃত্বকে শৃঙ্খলার পাঠ দেবেন অভিষেক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দুই গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন দলের জেরে শিরোনামে থাকা কৃষ্ণনগরকে নিয়ে আজ কি বার্তা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেটাই এখন দেখার। মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন দলেরই একাধিক নেতা। হুইপ অগ্রাহ্য করে সম্প্রতি কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনে দলেরই একাংশ। কৃষ্ণনগর নেতৃত্বকে শৃঙ্খলার পাঠ দেবেন অভিষেক। অশান্ত নেপালের প্রধান কুর্সিতে কে বসতে চলেছেন সে প্রশ্ন ছিল। এখনো পর্যন্ত যা উত্তর পাওয়া গিয়েছে, সুশীলা কার্কি। রাষ্ট্রপতি ভবনে সর্বদলীয় বৈঠকে সুশীলার নামেই শিলমোহর পড়ে। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি আজই। গতকাল রাতে রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং সুশীলা কার্কির বৈঠক হয়। গতকাল গভীর রাত পর্যন্ত সেই বৈঠকে সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত হয় নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকারের তিনি প্রধান হিসেবে তার দায়িত্ব পালন করবেন। नेपाल के अंतरिम प्रधानमंत्री के नाम पर जो संशय था वो खत्म हो चुका है। सुशीला कार्की के नाम पर लगभग मुहर लग चुकी है और आज 2 बजे उनके शपथ लेने की संभावना है। ऐसे में सबसे बड़ा सवाल ये कि जब राष्ट्रपति भवन जला दिया गया हो, संसद जला दिया गया हो, प्रधानमंत्री का आवास जला दिया गया हो, तो सुशीला कार्की प्रधानमंत्री की शपथ लेने के बाद कहां पर रहेंगी, कहां से उनका सचिवालय काम करेगा और कैसे प्रधानमंत्री कार्यालय काम करेगा। इसके लिए वैकल्पिक व्यवस्था के तौर पर जो नेपाल के काठमांडू में जो यहाँ के राजा थे, जहां पर उनका ये राजमहल हुआ करता था, और इसी राजमहल में वो हत्याकांड हुआ था जब राजा के पूरे परिवार को गोली मारकर हत्या कर दी गई थी, जिसको बाद में एक म्यूजियम के तौर पर यहाँ पर कन्वर्ट कर दिया गया था। नारायण हिटी दरबार संग्रहालय इसको कहा जाता था। राजा का परिवार दशकों से इसी महल में रहा करता था और उस हत्याकांड के बाद इस महल को म्यूजियम बना दिया गया था। लेकिन प्रपोजल ये रखा गया है कि सुशीला कार्की के शपथ लेने के बाद उनको इसी महल में, क्योंकि बीती रात यहाँ पर साफ सफाई का काम किया गया है और बताया ये जा रहा है कि सुशीला कार्की अंतरिम प्रधानमंत्री के रूप में शपथ लेने के बाद राजा के इसी महल में शिफ्ट हो जाएंगी। उनका सचिवालय, उनका कार्यालय, सब कुछ यहाँ बनाने का प्रस्ताव दिया गया है। संभावना ये है कि शपथ लेने के बाद वो सीधा यहाँ पर आएंगी और यहाँ से वो अपने ऑफिस का वर्क शुरू कर देंगी, क्योंकि यहाँ जितने ऑफिस थे, जितने रेजिडेंस थे, सबको गवर्नमेंट रेजिडेंस और गवर्नमेंट ऑफिसेस को
जला दिया गया है। ऐसे में प्रधानमंत्री के रहने के लिए, राष्ट्रपति के रहने के लिए कहीं भी कोई जगह नहीं बची हुई है। कैमरा पर्सन चेतन के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष, काठमांडू, नेपाल। যেহেতু প্রায় অধিকাংশ সেকশন, নেপালের অধিকাংশ সেকশন তারা মনে করছে যে সুশীলা কার্কি এই পদের জন্য যোগ্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নেপালের যারা আর্মি তারাও যেহেতু মনে করছেন সুশীলা কার্কি পদের জন্য যথেষ্টভাবে যোগ্য, আমার মনে হয় যে উনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন যে স্তর আছে প্রত্যেকটা স্তর থেকে উনি যথেষ্ট কোঅপারেশন পাবেন। যদিও আমরা দেখছি কিছু বিক্ষিপ্ত ঘটনা রয়েছে, যেমন ব্যালেন্স শাহের একটা গোষ্ঠী, প্রো ব্যালেন্স শাহ গোষ্ঠী, তারা সমস্যা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু যদিও সেটা সংখ্যায় কম, কাজে আমি যথেষ্ট পজিটিভ সুশীলা কার্কির গদিতে বসার নিয়ে, এবং আমার মনে হয় যে পরিস্থিতি ভালোই হবে। নেপালে দিনের কারফিউয়ের যে কড়াকড়ি ছিল সেটা কিছুটা শিথিল হয়েছে, কিছুটা কমেছে বলা যায়। কিছু সময়ের জন্য বাজার খোলার অনুমতি দেওয়া হয়েছে, তবে নেপালে এখনও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আজও নেপালের রাতে দেশ জুড়ে কারফিউ জারি। জেল পালানো 54 জন কয়েদি ফিরে এলো ভারতের ভরতপুর কারাগারে। 14 সেপ্টেম্বর নেপালের সুপ্রিম কোর্ট খুলছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নেপালে দিনের কারফিউর যে সময় সেখানে কিছুটা কড়াকড়ি কমেছে, কিছু সময়ের জন্য বাজার খোলার অনুমতি পাওয়া গিয়েছে, তবে নেপালে এখনও যানবাহন চলাচলের নিষেধাজ্ঞাটা থাকছে। আজ নেপালে রাতে দেশ জুড়ে কারফিউ জারি থাকছে। জেল পালানো 54 জন কয়েদি ভরতপুর কারাগারে ফিরে এসেছে। 14 সেপ্টেম্বর নেপালের সুপ্রিম কোর্ট খুলছে। অগ্নিগর্ভ নেপাল, কাজ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা সঙ্গী করে ঘরে ফিরলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। নেপালের বীরগঞ্জ থেকে কখনো পায়ে হেঁটে, কখনো বেশি টাকা দিয়ে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরলেন বাঁকুড়ার হিরবাদ ব্লকের মলিয়ান গ্রামের 9 জন পরিযায়ী শ্রমিক। গত কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে গ্রামে ফিরতে পেরে খুশি পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। আমাদের বাইরে বেরোনো বন্ধ ছিল, তরকারি কেনাকাটা সবজি সেগুলো বন্ধ ছিল। আর যে পরিস্থিতির মধ্যে এসেছি, কোনো পুলিশ আর্মির ঝগড়া ঝামেলা এই সকল খুব হচ্ছিল। কোথাও টায়ার জ্বলছে, তো কোথায় মারপিট ছুটো দৌড়ে চলছে। তার মধ্যে আমরা এই 1-2 ঘন্টার ছুটিতে আমরা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে এসেছি। কোনো করে বেরিয়ে এসেছি। কতটা পথ হেঁটে আসতে হলো আপনার? হেঁটে আসতে প্রায় 3 কিলোমিটার ধরুন। হেঁটে এসে তারপর এটা এসে বর্ডার চেক করে, বর্ডার ওদিক দিয়ে কোনো কিছু ঝামেলা নেই। বর্ডার পে করে সব আরামসে আপনার হোটেল বুক করে থেকে তারপর ট্রেনে আবার বাড়ি ফেরা। কাঠমান্ডুতে অবস্থা তো খুবই খারাপ। ওখানে যারা আমাদের 300 জনের বেশি আছে তাদের আসার কোনো এখন ঠিক নেই, কেননা গাড়ি ঘোড়া কোনো চলেনি। বীরগঞ্জ থেকে পুরো 6 ঘন্টার রাস্তা কাঠমান্ডু, তাদের আসার একটু অবস্থায় খুবই ভয়াবহ আছে। এবার এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু ডিটেল রয়েছে আমার সহকর্মী সুজয়ের কাছে। সুজয়, একেবারে দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ আরো বাড়লো, তার কারণ গতকাল এসএসসির একাদশ মামলায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় সহ 21 জনের বিরুদ্ধে। আজকে ওই আদালতই এসএসসি গ্রুপ সি নিয়োগে যে দুর্নীতি সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 28 জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল, এবং এই চার্জ গঠনের পরবর্তী ধাপেই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে, এবং খুব শীঘ্রই সেই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে দাবি করা হয় বলে আদালতের নির্দেশ। এবং আদালতে আজকে পার্থ চট্টোপাধ্যায় আজকেও তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, এবং তিনি দাবি করেন যে তিনি কাউকে পরামর্শ করে কোথাও বসাননি, তিনি কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত না। যদি বিচারক জানান যে তদন্তে যা উঠে এসছে তাতে তিনি সুপারিশ করে বেশ কয়েকজনকে সরানোর অভিযোগ, যদিও পার্থ চট্টোপাধ্যায় এবং তার আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু শেষমেশ বিচারক সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তকে মান্যতা দিয়েই দেশের ধারায় অভিযোগ করা হয়েছিল, অর্থাৎ প্রতারণা অভিযোগ, তারপর তার পাশাপাশি জালিয়াতির অভিযোগ, এই ধারাগুলিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে, অর্থাৎ একাধিক ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। এবং এই নিয়ে দ্বিতীয়বার সিবিআইয়ের কোনো মামলায় দ্বিতীয় মামলায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হলো, এবং
অন্যদিকে ইডির যে মামলা রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতেও কিন্তু চার্জ গঠনের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে একের পর এক যে দুর্নীতির মামলাগুলি ছিল সেই মামলাগুলি এইবার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা বিচার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বিভিন্ন আদালতে। বেশ বেশ, আমি কিছু প্রতিক্রিয়া, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এবার এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ, কিভাবে দেখছেন এই নির্দেশকে? না, এটা স্বাভাবিক আছে। সিবিআই ইডির যে তদন্তগুলি চলছিল, বাট তো দ্যাট উইল রিচ টু দ্য ফাইনালিটি, মানে আমরা যেখানে শেষ পর্যায়ে চলে এসেছে, যার ফলে এখানে বিচার প্রক্রিয়াতে শুনানি হবে এবং শুনানিতে অপরাধের বিচার হবে এবং আমার আশা প্রত্যেকটি ক্ষেত্রে তদন্তকারী সংস্থা সাজা ঘোষণা করাতে বা দোষী সাব্যস্ত করতে সমর্থ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরও একবার দর্শকদের জানিয়ে রাখবো, এবার এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, আমি তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। বিকাশবাবু, সিবিআইয়ের বিশেষ আদালতের এই নির্দেশকে আইনি পথে আপনি ঠিক আইনের পর্যবেক্ষণে কিভাবে দেখছেন? চার্জ গঠন হয়েছে, এখন ট্রায়াল শুরু হবে। এরা সব অপরাধ করেছে, এখনো নির্লজ্জের মতো এরা আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে। এখন এই ট্রায়াল যখন শুরু হবে তখন আরো অনেক সত্য বেরোবে। এই মামলা থেকে অব্যাহতির জন্য পার্থ চট্টোপাধ্যায় যত যা আবেদন করেছিলেন তার তরফ থেকে করা হয়েছিল, আদালত সেটা গ্রহণ করেনি। এটা সব খারিজ হবে তো। হ্যাঁ, তাদের বিরুদ্ধে যে সমস্ত গুঁড়ো অভিযোগ আছে সেই অভিযোগ থেকে তারা রেহাই পাবে কি করে? পার্থ এখন চেষ্টা করছে এসএসসির ঘায়ে দোষ চাপাবার, এসএসসি চাইছে পার্থের ঘায়ে দোষ চাপাবার। সবাই মিলে সম্মিলিতভাবে চুরি করেছে, এখন একে আরেকজনের বিরুদ্ধে দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করেছিল, সেটা আদালত গ্রাহ্য করেনি, ঠিক করেছে। এক্ষেত্রে বিকাশবাবু, এখনো পর্যন্ত যা সিচুয়েশন তাতে খুব সাধারণ মানুষের জায়গা থেকে যদি এই বিষয়টা, মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এই নির্দেশ কতটা সদর্থক বলে আপনি একজন আইনজীবী হিসেবে মনে করেন? একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, সেই বিষয়টা আমরা নজর রেখেছিলাম। তবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরের নজর, প্রাথমিক মামলাতেও সুপ্রিম কোর্টের প্রশ্নে এবার মুখে রাজ্য। 2200 পদে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডদের নিয়োগের নির্দেশ মানা হয়নি কেন? রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। রায় কার্যকর করতে রাজ্যকে 6 সপ্তাহের ডেডলাইন সুপ্রিম কোর্টের। আর আলোচনা নয়, নির্দেশ কার্যকর করুন, রাজ্য ও পর্ষদকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। এতদিন পরও রায় কার্যকর না হওয়ায় সুপ্রিম কোর্টে যায় চাকরি প্রার্থীরা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিক মামলাতেও সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য। 2200 পদে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডদের নিয়োগের নির্দেশ মানা হয়নি কেন? রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। রায় কার্যকর করতে রাজ্যকে 6 সপ্তাহের ডেডলাইন সুপ্রিম কোর্টের। আর আলোচনা নয়, নির্দেশ কার্যকর করুন, রাজ্য পর্ষদকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। এতদিন পরও রায় কার্যকর না হওয়ায় সুপ্রিম কোর্টে যায় চাকরি প্রার্থীরা। নেশামুক্তি কেন্দ্রের মালিককে শিলনোড়া দিয়ে থেতলে খুন করে পালালো 2 আবাসিক। চাঞ্চল্যকর ঘটনা উত্তরপাড়ার 11 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার। নেশামুক্তি কেন্দ্রের মালিক তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী। অভিযুক্তরা পুজোয় বাড়ি যাওয়ার জন্য ছুটি পাচ্ছিলেন না বলে খবর সূত্রের ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে মালিকের উপর চড়াও হয় 2 আবাসিক। বাধা দিতে এসে আরেক আবাসিকও মার খায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম ও বেলঘরিয়া এলাকায়। আগে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মালিক, ছাড়া পেয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন তিনি। আমি বসে বসে ঝিমাচ্ছিলাম, তারপরে ধুম ধারাম করে আওয়াজ শুনেছি। তারপরে আমরা সবাই মিলে যত ছেলে ছিল গেট ভেঙে আমরা ভিতরে গেছি, দেখছি কি রক্তাক্ত আছে। কাকারা মারলো? এই সপু বারুই আর সানি ছিল ভিতরে। তারা কোথায়? তাদের কাউকে খোঁজ পাওয়া গেল? না, তারা তো মেরে পালিয়ে গেছে। তারাই তো মেরেছে। যখন যাচ্ছে তারা এখান দিয়ে তো স্টেশন সামনে, যখন যাচ্ছে টোটোর ছেলেরা অটোর ছেলেরা বলছে মদনের সেন্টার দিয়ে এত ছেলে চলে যাচ্ছে কেন? তারা কিছু লোক হয়তো দেখতে এসছে, ওকে ফোন করেছে, ওকে ফোন করেছে, সেই সূত্রেই 2-1 হয়তো দেখতে এসছে। তারপরে বলছে মদনের এরম দিয়ে এরম, এইটা পুরো খোলা, এইটা খোলা। সবার সঙ্গে বলতে কেউ একটু চিৎকার করে কথা বলতো। আমার ভাই একটু স্বাভাবিক, ও নেশা করতো। আর কি বলবো, চলেই তো গেছে। মর্নিং এ আমাদের 6টার সময় কিচেন খুলে, তো ওই কিচেনের চাবি নিয়ে
ছেলে দুটো কোনোভাবে বেরিয়েছে, দিয়ে সিল নিয়ে এসে ভেতরের দরজাটাকে লক করেছে। ভেতরে আরও 18-19 জন ছেলে ছিল, যাদেরকে লক করে ও ঘটনাটা ঘটিয়ে চলে গেছে। সিসি ক্যামেরা অবশ্যই আছে, সেটাই আমরা পুলিশ প্রশাসনকেও আমরা জানিয়েছি যে অবশ্যই সিসি ক্যামেরাটা যাতে চেক করা হয়। নেপালে লাগাতার অশান্তি, ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাঁকুড়ায় ফিরলেও পরিযায়ী শ্রমিকদের একটি দল দীর্ঘ পথ কখনো হেঁটে কখনো গাড়ি ভাড়া করে দেশে ফিরতে মরিয়া। হিড়বাঁধের মলিয়ান গ্রামের 9 পরিযায়ী শ্রমিকের ঘরের ছেলেরা বাড়ি ফিরে আসায় কিছুটা হলেও স্বস্তিতে পরিবার। উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক। নিখোঁজ যুবক উসমান আলী ডোপুরায় প্লাস্টিক ছাঁটাইয়ের কাজ করেন। মোবাইল ফোন বন্ধ, 4 দিন ধরে কোনো খোঁজ নেই। ভোপুরায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। চরম উৎকণ্ঠায় তার পরিবারের লোকজন। পুজোর মুখে বন্ধ ধূপগুড়ির 3টি চা বাগান, এক রাতে বন্ধ চামুরচি, রেড ব্যাংক এবং সুরেন্দ্রনগর চা বাগান। কোনো নোটিশ ছাড়াই বাগান বন্ধ করে দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কর্মহীন 5000-এরও বেশি শ্রমিক। প্রতিবাদে চা বাগানের গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। টোটো চেপে শহরের অলিগলি ঘুরে গাঁজা পাচার, পিছু ধাওয়া করে মহিলাকে পাকড়াও স্পেশাল অপারেশন গ্রুপের। জলপাইগুড়ি শহরের 10 নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার শিলিগুড়ির বাসিন্দা মাধবী কুণ্ডু। ধৃতের কাছ থেকে 20 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল স্বরূপনগরের তেতুরিয়া। গলদার মোড়ে ডাম্পারের ধাক্কায় 4র্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ, বিক্ষোভ এলাকাবাসীর। ঘণ্টাখানেক অবরোধ চলে। পথ নিরাপত্তার দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।